কলেজে গিয়ে ঈশিতা আর রুদ্রের সম্পর্কের কথা জানতে পারলো রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত আর ফুলকি শালিনীকে বোকা বানিয়ে ওখান থেকে সরে চলে যায়। শালিনী ওদেরকে অনেক খুঁজলেও কোথাও পায় না। তারপরেই দেখা যাবে কলেজের দিকে চলে যায় রোহিত আর ফুলকি। তারপরে একটা চার দোকানদারকে জিজ্ঞাসা করতে থাকে যে এদিকের পরিবেশ কেমন, কলেজের পরিবেশ কেমন। তখনই চাওয়ালা বলতে থাকে আসলে এখন পরিবেশ ভালো নয়, কিন্তু ছন্দ থাকতে খুব ভালো ছিল পরিবেশ। ও সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। তারপরে সে সবকিছু শুনে ফুলকি রোহিতকে বলতে থাকে, দেখেছেন স্যার, এরপরেও কি আপনি ছন্দক দাদাকে বলবেন দোষী? ওনার মতো একটা মানুষ কখনো খুন করতে পারে? তখন রোহিত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার চলো ভিতরের দিকে যাই। তারপরে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলে ওরা একটা এই কলেজ নিয়ে ভিডিও বানাবে, তাই সেই লাইব্রেরির কতগুলো ফুটেজ দরকার। তখনই রোহিত এই বলে ভিডিও করতে থাকে। তারপরে লাইব্রেরিয়ানকে ফুলকি বলতে থাকে, আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন যে কারা কারা বেশি বই পড়ে? যে যে ছাত্রছাত্রীগুলো বেশি বই পড়ে তাদের যদি কয়েকজনের নাম বলতে পারতেন এই ধরেন 4-5 বছরের মধ্যে। তখনই এই কথা শুনে লাইব্রেরিয়ান চমকে যায়। তখনই রোহিত মনে মনে বলতে থাকে, এই ফুলকি দাসটা না একদম বেশি বাড়াবাড়ি করে। লাইব্রেরিয়ানের মুখটা তো মনে হচ্ছে একদম ফ্যাকাশে হয়ে গেল, কি মনে করবে লোকটা কে জানে। তখনই লাইব্রেরিয়ান বলতে থাকে, না আপনি তাদের নাম জেনে কি করবেন? তখন ফুলকি বলে, না আসলে চিত্রতে দেওয়া যেত। তখনই এই কথা শুনে লাইব্রেরিয়ান বলতে থাকে, এখন তো খুব বেশি কেউ বই পড়ে না, তবে বই পড়ার মধ্যে যদি বলতে চাই তাহলে ছন্দক নামে একটা ছেলে খুবই বই পড়তো। ওর মতো বই পড়তে আমি ছাত্রছাত্রীদের কমই দেখেছি। ওর মধ্যে পড়ালেখার অনেক আগ্রহ ছিল, কিন্তু একটা ভালো একটা ছাত্র, তার সাথে তো আপনারা এখন আর কথা বলতে পারবেন না, কারণ সে খুনের দায়ে সাজাপ্রাপ্ত আছে, জেলের মধ্যে আছে। যা শুনে ফুলকি আর রোহিত চমকে যায়। তখনই লাইব্রেরিয়ান বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনারা বাকিটা ভিডিও করে নিন, আমি একটু আসছি। এই বলে লাইব্রেরিয়ান চলে গেলে ফুলকি রোহিতকে বলতে থাকে, দেখেছেন স্যার, তারপরেও কি আপনি ছন্দক দাদাকে বলবেন যে উনি খুন করতে পারে? ওনাকে দোষী বলতে পারবেন আপনি? তখন রোহিত বলে, ফুলকি শোনো, কোন পরিস্থিতিতে পড়ে মানুষ খুন করে বা কোন পরিস্থিতিতে পড়লে মানুষ অপরাধ করে সেটা তো আমরা জানি না, বলো। কোন পরিস্থিতিতে পড়ে ও খুন করতে বাধ্য হয়েছিল সেটাও তো আমরা বলতে পারি না। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে বাকি জায়গাগুলো ক্যাপচার করে নিই আমরা, চলুন। এই বলে কলেজের ভিতরে চলে গেলে সেখানে ছেলে মেয়েরা খেলা করছিল। তখনই সেখানকার গার্ড বলতে থাকে, আসুন স্যার আসুন, আপনারা এই জায়গাগুলো ভালো করে ক্যাপচার করে নিন, এগুলো খুব ভালো কাজে আসবে। তখনই রোহিত সবগুলো ভিডিও করতে থাকে। তারপরে ফুলকি ওই ছেলেটাকে বলতে থাকে, আচ্ছা আমাকে লাইব্রেরিয়ান বললো এখানে নাকি 5 বছর আগে ছন্দক নামে একজন গুন্ডা ছিল, সে নাকি খুব মারপিট করতো, এরকমই তো বললো। তখনই ছেলেটা কাঁপতে কাঁপতে বলতে থাকে, আসলে তখন তো আমি ছিলাম না, তবে হ্যাঁ আমিও শুনেছি যে এখানে নাকি ছন্দক মজুমদার খুব দলাদলি করতো, রাজনৈতিকভাবে সব স্টুডেন্টদের মাঝখানে হিংসা সৃষ্টি করেছিল, আর খুব দলাদলি করতো বলেই খুব সমস্যা হয়েছিল ওকে নিয়ে। এখন তো সে নিজেই খুনের দায়ে সাজাপ্রাপ্ত। যা শুনে ফুলকে অবাক হয়ে যায়। তারপরে সে ছেলেটা আরো বলতে থাকে, এখন তো পরিবেশ একদম অন্যরকম হয়ে গেছে। ঈশিতা পাল আসার পর থেকে একদম পরিবেশ একদম ঠান্ডা, ছাত্রছাত্রীরাও খুব ভালো হয়ে গেছে। ঈশিতা পাল নিশ্চয়ই নাম শুনেছেন, সে এই কলেজে সিএ ছিল, এখন তো মহিলা উন্নয়ন উপকূলের সভাপতি। তখনই একথা শুনে চমকে যায় রোহিত আর ফুলকি। তারপরেই ফুলকিকে আরো বলতে থাকে, জানেন তো সে তো রুদ্ররূপ সান্যালের একদম ভাব শিষ্য, রুদ্ররূপ বাবুর একদম হাতে গড়া ঈশিতা পাল, তার জন্য খুব সুনাম, জানেন তো সবাই ওনাদেরকে চিনে, আর খুব ভালোভাবে এখন কলেজ চলছে। এই যে দেখুন, এই বলে বোর্ডে নাম দেখায় ঈশিতা পালের, বলতে থাকে যে উনি তো এই কলেজেরই ছাত্রী। যা শুনে ফুলকি আর রোহিত চমকে গিয়ে অবাক হয়ে শুনতে থাকে। তারপরে ফুলকি ভীষণ লাগে নাটক করে কাশতে থাকে। ঠিক তখনই লোকটা বলে, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই বলে ওখান থেকে চলে গেলেই ফুলকি রোহিতকে বলতে থাকে, আচ্ছা স্যার, ঈশিতা এই চিংড়ি দিদি যে এখানেই পড়ালেখা করেছিল আপনি জানতেন? তখন রোহিত একথা শুনে চমকে যায় আর বলতে থাকে, না শুনেছিলাম যে এইদিকেরই কোনো এক কলেজে পড়েছে, কিন্তু এই মহানাপুর কলেজে যে ও পড়েছিল সেটা তো কখনো বলেনি, সেটা তো জানা হয়নি। তখনই ফুলকি বলতে থাকে, দেখেছেন স্যার, বলেনি, আরো অনেক সত্যি আছে এখানে লুকিয়ে আছে, আর যেখানে চিংড়ি দিদির মতো আর জামাইবাবুর মতো লোক থাকে সেখানে অন্যায় হবে না সেটা তো আমি ভাবতেই পারছি না। যা শুনে রোহিত অবাক হয়ে ফুলকিকে বলতে থাকে, ফুলকি এরকম ভাবে বলতে হয় না, দেখো এরকম ভাবে কিছু না জেনে বলা যাবে বলো তো? তখনই ফুলকি বলতে থাকে, সেই জন্যই তো, না হলে তো চিংড়ি দিদিকে আমি গিয়েই বলতাম। আপনি কি কি করেছেন বলুন, আপনার সম্পর্কে কি কি জানতে পেরেছি আমরা সেটা শুনুন, এখন তো বলতেও পারবো না। তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি এগুলো নিয়ে এখন আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। তখনই ফুলকি বলতে থাকে, না ছন্দক দাদা যে নির্দোষ সেটাতে আমার আর কোনো সন্দেহ নেই। আপনার কি কোনো সন্দেহ আছে স্যার?
এই দুজন মিলে হয়তোবা ছন্দক দাদাকে ফাঁসিয়েছে। যা শুনে রোহিত বলতে থাকে, দেখো ফুলকি, তুমি আর আমি কতটুকু ছন্দককে চিনি বলো, আর ওর সম্পর্কে কতটুকুই বা জানি। তখন ফুলকি বলতে থাকে, শুনুন স্যার, আর ফুলকি দাস সিলিন্ডার তুলতাম আমি, তাই কে কিরকম সেটা আমি ভালো করে বুঝতে পারি। আর সেজন্যই তো আমি বলতে পারি, ওই যে শাকচুন্নি ম্যাডাম, চিংড়ি দিদি, তারপর জামাইবাবু, ওরা সবসময় মুখোশের আড়ালে থাকে, ওরা যে ভালো মানুষ নয় সেটাও আমি বুঝতে পারি। আর এই ছন্দক দাদা যে একদমই ভালো মানুষ, আর তার মধ্যে যে কোনো রকম কোনো ঘোরপ্যাচ নেই, আর তার মধ্যে যে কোনো সাহসিকতার অভাব নেই, সেটা আমি বুঝতে পেরেছি। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ, তোমার এই মানুষ চিনার ব্যাপারটা না খুবই ভালো, কিন্তু এগুলো না এখানে কাজে দেবে না ফুলকি, তাহলে এখন চলো তো। তখন ফুলকি বলতে থাকে, স্যার, ছন্দক দাদাকে তো সাহায্য করতে হবে। তখন রোহিত বলতে থাকে, ও তো আমাদের থেকে সাহায্য নেবে না তাহলে। তখন ফুলকি বলে, আপনি বাড়ি যান, আমি একটু সুপ্রীতি কাকির সাথে দেখা করে আসছি। এই বলে রোহিতকে বাড়ি পাঠিয়ে দিয়ে ওখানে চলে যায় ছন্দকের মায়ের কাছে ফুলকি। অন্যদিকে দেখা যাবে ঈশিতা রুদ্রর কাছে গিয়ে বলতে থাকে, রুদ্রদা, তুমি কি শুনেছো শালিনী ফোন করেছিল? তখনই রুদ্র বলে, না কেন, কি হয়েছে? তখনই ঈশিতা বলতে থাকে, আসলে কালকে রাতে শালিনী শুনেছিল রোহিত আর ফুলকি কোথায় যেন যাবে, কিন্তু কোথায় যাবে সেটা শুনতে পায়নি। সকালে ওদের পিছু নিয়েছিল, তারপরে ওরা কোথায় যে চলে গেল সেটা শালিনী টেরই পায়নি, খুঁজে পায়নি ওদেরকে। তুমি ভাবতে পারছো ওরা কোথায় গেল, কি নিয়ে আবার তদন্ত করছে? এটা থেকে তুমি আর আমি কোনোভাবে ফেসে যেতে পারি। তখনই রুদ্র বলতে থাকে, এত ভেবো না ঈশিতা, তবে এই দুম করে ওরা যে কি করে কি না করে সেটাই তো বুঝতে পারছি না, তোমার আর আমার জন্য খুবই চাপ হয়ে যাচ্ছে কিন্তু। তখনই রুদ্র বলতে থাকে, ওরা কি বাড়িতে ফিরেছে? তখন ঈশিতা বলে, রোহিতা মনে হয় ফিরেছে, কিন্তু ফুলকি এখনো ফিরেনি। তখনই রুদ্র বলতে থাকে, এই মেয়েটা না কখন যে কি করে সেটাই তো বুঝতে পারছি না, ওর জন্য তো খুব চাপে আছি, চাপের ব্যাপার। ও যে বাড়িতে ফিরেনি সেটাই তো অনেক চাপের কথা। আচ্ছা ঠিক আছে, লাবুর ও বাড়িতে যাওয়ার কথা, পারমিতা ওই যে বন্ধু বাড়িতে যাবে না, তার যাওয়ার কথা, তো ওর সাথে আমিও যাব, ওখানকার হাওয়াটা একটু মেপে আসতে হবে। আর তাছাড়া তুমিও বাড়ি চলে যাও, বুঝেছো? তুমি বাড়ি চলে যাও, দেখো কি হয়। এই বলে ঈশিতাকে বাড়ি পাঠিয়ে দেয় রুদ্র। তারপরে দেখা যাবে সুপ্রীতি কাকির কাছে যায় ফুলকি। তখন সুপ্রীতি কাকি বলতে থাকে, আসলে কি বলবো মা, তোমরা কিছু মনে করো না, ছন্দটা যে কিরকম কেন এরকম করছে, তোমাদের কাছ থেকে তো কোনো সাহায্য নিতে চাইছে না, এখন আমরা কি করব? তখনই ফুলকি বলতে থাকে, কাকি, আমরা ছন্দক দাদার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম, তাই আমরা বুঝতে পেরেছি ছন্দক দাদা নির্দোষ। এখন ছন্দক দাদাকে তো আমাদের সাহায্য করতে হবে, স্যারও হয়তো বা ধানু দিদিকে রাজি করিয়ে নেবে। তখনই ছন্দকের মা বলতে থাকে, কিন্তু ছন্দকে তো রাজি হচ্ছে না। তখন ফুলকি বলতে থাকে, সেটাও না আমি ঠিক করব, তুমি দেখো ছন্দক দাদা কি খেতে ভালোবাসে গো। তখন এই কথাগুলো শুনে ফুলকি প্ল্যান করতে থাকে কি করে ছন্দককে রাজি করাবে। অন্যদিকে দেখা যাবে বাড়িতে সবাই পারমিতা যাওয়া নিয়ে পরিচয় শুরু করেছে। তখনই ফুলকি অংশুকে দেখে বলতে থাকে, দাদা ভাই, তোমার মনে আছে তো তোমাকে কি বলেছি সবার কাছে বলবে আমি তোমার কাছে গিয়েছিলাম, আর তুমি দিদিভাইকে ছেড়ে দিয়ে আসতে যাবে। তখন অংশু বলতে থাকে, ফুলকি, আমার যাওয়ার কি কোনো দরকার আছে বলো? তখন ফুলকি বলতে থাকে, তুমি তো যাবে, তুমি এমনও তো হতে পারে যেতে যেতে নিজের মনের কথাটাও বলে দিতে পারো। যা শুনে অংশু চমকে দেয়, বলে, ফুলকি তুমি না। তখনই রোহিত আর পারমিতা সেখানে চলে আসে, আর পারমিতা এসে বলতে থাকে, অংশু তুমি আমাকে দিয়ে আসতে যাবে, তোমার কাজ নেই? ভাই, আমি তো যেতে পারতাম বল। তখন রোহিত বলে, না বৌদি, হয় দাদা অংশুদা তোমাকে দিয়ে আসতে যাবে, না হলে আমি, বুঝেছো? তখনই পারমিতাকে ফুলকি বলতে থাকে, দাদা ভাই তো দিয়ে আসতে যাবে, আর কে যাবে বলো তো? যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে অংশু বলতে থাকে, ফুলকিটা না, আসলে তুমি তো আমার ফ্রেন্ড, সেই জন্যই বললো। তারপরে সবাই আসলে সবার কাছে বলে নেয় পারমিতা। ওইদিকে হৈমন্তী অংশুকে দেখে রেগে যায়, বলতে থাকে, অংশুর সাথে তোমাকে যেতে হবে পারমিতা। তখনই মাস্টারমশাই বলতে থাকে, তাতে কি হয়েছে, ওরা একসাথে বন্ধু, ওরা একসাথে পড়ালেখা করেছে, যার সাথে দেখা করবে সেও ওদের বন্ধু, তাহলে ওরা যেতেই পারে বলো। হৈমন্তী, এগুলো নিয়ে তুমি আর কিচ্ছু বলো না। তারপরে অংশ আর পারমিতা বেরিয়ে গেলে ওইদিকে রুদ্র রোহিতকে বলতে থাকে, আচ্ছা রোহিত, তুই কোথায় গিয়েছিলি? তখন রোহিত বলে, কেন, তুই কি আমাকে খুঁজেছিলি নাকি? তখন রুদ্র বলে, না না, ভেবেছিলাম একসাথে চা খাবো, কিন্তু তুই তো বাড়িতে ছিলি না। তখন যা শুনে ফুলকি অবাক হয়ে যায়, আর বলতে থাকে, হঠাৎ করে জামাইবাবু স্যারের খবর নিচ্ছে কেন, আর স্যার যে বেরিয়েছিল সেটাই বা জামাইবাবু কি করে জানলো? যা শুনে ঈশিতার দিকে তাকালেই দেখতে পায় ঈশিতা মুচকি মুচকি হাসছে। তখন ফুলকি বলতে থাকে, নিশ্চিত ওই চিংড়ি দিদি আর ওই শাকচুন্নি ম্যাডাম মিলে জামাইবাবুকে জানিয়েছে, এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঘুরপাক আছে। তো বন্ধুরা, এবার কি তাহলে ফুলকি ঈশিতা আর রুদ্রকে হাতে হাতে ধরবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।